আপনি জানতেন না যে একটি বিশেষ বিষাক্ত পদার্থ মানুষের শরীরে প্রবেশ করলে তার মৃত্যু ধনুষ্টঙ্কারের মতোই হয়? দেখে মনে হয় সে টিটেনাসই মরল। এবং সেই বস্তুটির নাম হলো স্ট্রিকনিন। হ্যালো গাইস, তোমরা এই যে মুভি ক্লিপটা দেখলে এখানে তোমরা ক্লিয়ারলি দেখলে যে ফেলুদার একটা মুভি যতকাণ্ড কাঠমান্ডুতে এই যে গল্পটা ছিল, সেই গল্পের প্লটে হচ্ছে একদম লাস্ট সিনে গিয়ে এই জিনিসটা রিভিল করলো যে মানে ফেলুদা রিভিল করলো ব্যাপারটা যে হচ্ছে গিয়ে স্ট্রিকনিন পয়জনিং কিন্তু অনেকটা টিটেনাসের সাথে রিলেট করে। এই মুভিটা দেখতে দেখতে মাথায় আমার আইডিয়া এলো যে কেন না একটা টিটেনাসের ওপরে ভিডিও বানানো যাক। অ্যান্ড আমি প্ল্যান করেছিলাম মঙ্গলবারে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি ইনফেকশনের ওপর ভিডিও বানাবো। সো আমি ভাবলাম তাহলে টিটেনাসের ওপরে ফার্স্ট ভিডিও বানানো যাক রিলেটেড টু ইনফেকশন। তো ফার্স্ট অফ অল টিটেনাস জিনিসটা কি? টিটেনাস বা ধনুষ্টঙ্কার হচ্ছে এমন একটা রোগ যেটা হলে কিন্তু বেসিক্যালি ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। সেটার জন্য এটার প্রিভেনশনই হচ্ছে গিয়ে অনেকটা মানে বেটার অ্যাসপেক্ট, যে এটাকে যাতে না হয় সেটার জন্য প্রিভেন্টিভ মেজার্সই হচ্ছে বেটার অ্যাসপেক্ট। এখানে আমি এই ভিডিওতে বেসিক্যালি কিন্তু সেই প্রিভেন্টিভ মেজার সম্বন্ধে মেন কথা বলবো। তার সাথে এই রোগটা হলে এর কী সিভিয়ারিটি, কী আউটকাম আছে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলা হবে। সেই জন্য কিন্তু তোমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখবে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি বলি যে এই চ্যানেলে কিন্তু আমি বেসিক্যালি ডিজিজ, তার অ্যাওয়ারনেস, ডিজিজে কী সিমটমস আসতে পারে, কখন ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, সেই ডিজিজের ট্রিটমেন্ট চলাকালীন কী হতে পারে, এই সব বিষয়ে হচ্ছে কি আমি এই চ্যানেলে কথা বলে থাকি। যদি তোমাদের এরকম টাইপের ভিডিও ভালো লাগবে আই হোপ, তো তোমরা কিন্তু অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে লাল বাটনটা ক্লিক করে। তার সাথে বেল আইকনটিও ক্লিক করতে কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু তোমরা একদম টাইম মতো এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এর সাথে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি টিটেনাস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলি যে আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো আমাকে, আর তার সাথে আমার ফুড চ্যানেলেও কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ইনোভেটিভ ফুড আইডিয়াস ভালো লাগে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা দেখছো পল মেডিকো। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি টিটেনাসের উপরে কথা বলতে যাচ্ছি। টিটেনাস হচ্ছে একটা ডিজিজ যেটা বেসিক্যালি যার আউটকাম হচ্ছে আমাদের সারা শরীরে, যার পেশেন্ট আর কি, তার সারা শরীরে যে পেশি রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে সংকুচিত হচ্ছে, অর্থাৎ পেশির কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে। এবং এটা এতটাই সিভিয়ার হয় যে আমাদের গলা, যেখান দিয়ে আমরা শ্বাস নিচ্ছি, সেই শ্বাসনালীর পেশিও মানে খুব ভালোভাবে কন্ট্রাকশন হচ্ছে, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তার সাথে মুখে সেই কন্ট্রাকশানের এফেক্ট পড়ছে, যেটাকে আমরা বলছি বেসিক্যালি রিসাস সার্ডোনিকাস, নামটা এরকম টাইপের। তো ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আরেকটা সেটা হচ্ছে কি না, এই যে পুরো শরীরে যখন এফেক্টটা পড়ছে তখন শরীরটা পুরো পেছন দিকে বেঁকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ওপিস্থটেনাস পজিশন। বাট দিজ আর ভেরি সিভিয়ার লেট স্টেজ, অনেক পরের দিকে গিয়ে আসে, মানে টিটেনাসটা আস্তে আস্তে ছড়াতে শুরু করেছে সেই সময় গিয়ে আসে। এখন ঘটনা হচ্ছে যে টিটেনাস হয় কীভাবে। ফার্স্ট অফ অল টিটেনাস হচ্ছে একটা খুব ছোট কোনো একটা জায়গায় খুব মিনিমাম কাট হলেই হবে, ব্যাস ওইটুকুনি যথেষ্ট। ওখান দিয়ে টিটেনাসের ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটেনি আমাদের শরীরে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার পরে মোটামুটি 7 থেকে 10 দিন পর্যন্ত টাইম নেয়, তারপরে সে সিমটমস বাড়ে আনে। তো এই যে সিমটমসগুলো কেন আসে, কি হয়, এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে একটা টক্সিন বা একটা বিষ ছাড়ে, যেটার নাম হচ্ছে টিটানাস প্লাজমিন, যেটাকে আমরা টিটানাস টক্সিনও বলে থাকি। সেই টক্সিনটার জন্যই কিন্তু আমাদের শরীরে এত মাসেলের সংকোচন হচ্ছে। এবার হয়ে গেলে কি হবে, দ্যাট উইল বি ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য ভিডিও। এবার আসা যাক যে এটা তো গেল বড়দের ক্ষেত্রে কি করে হচ্ছে। এবার যদি আমি দেখি যে এটা কিন্তু সবথেকে সিভিয়ার বা সবথেকে বেশি প্রবলেমেটিক হয়ে পড়ে যখন এটা বাচ্চাদের হয়। বাচ্চাদের মানে একদম জন্মের পর। তো মোটামুটিভাবে যদি নিওনাটাল টিটেনাস বা জন্মের পর যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে যদি টিটেনাস হয় তাহলে সেটার প্রেজেন্টেশনটা কেমন থাকে। মোটামুটিভাবে প্রথম 2 দিন হচ্ছে গিয়ে বাচ্চার কোনো প্রবলেম হবে না, তার নর্মাল কান্নাকাটি মানে যে ক্রাইং, আর তার সাথে হচ্ছে যে মায়ের বুকের দুধ টানা যেটাকে বলে সাকিং, সেটা কিন্তু নর্মাল থাকে। তো সেখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা শুরু হয় 3 থেকে 28 দিনের মাঝখানে, আস্তে আস্তে বা হঠাৎ করেই যেন যে মানে বাচ্চার এই কান্নাকাটি বা যে সাকিং প্রথমে
মায়ের দুধ সাক করা, এই জিনিসটা আস্তে আস্তে না কি হয় বেসিক্যালি মানে স্লো হয়ে আসে বা সেটা বাচ্চা করতে পারে না। তারপরে কি হয় না, তার সারা শরীরে শক্ত হতে থাকে, রিজিডিটি বাড়তে থাকে, তার সাথে শরীর পেছন দিকে বেঁকে যায়। এবার এই পেছন দিকে কেন বেঁকে যায় আমি একটু পরে বলছি। নাও কাম টু দ্য পয়েন্ট, যে এটা বাচ্চার ক্ষেত্রে। এবার বাচ্চার ক্ষেত্রে এটা কেন হয়, হওয়ার কারণটা হচ্ছে বেসিক্যালি কিছুটা কুসংস্কার আর কিছুটা হচ্ছে মানে প্রথাগত বিষয় বলা যেতে পারে। ফার্স্ট অফ অল আছে কুসংস্কারটাতে। সেটা কি না, যখন বাচ্চার জন্ম হচ্ছে তখন বাচ্চার একটা আম্বিলিকাল কর্ডের সাহায্যে মায়ের সাথে যুক্ত থাকে। তো সেই যে আম্বিলিকাল কর্ড, যেটাকে নাড়ি বলা হয়, সেটাকে কেটে দেওয়া হয় যাতে ওটাকে মানে বাচ্চাকে ইয়ে থেকে মানে ওইটা থেকে যাতে বাদ দিয়ে দেওয়া যায়। তো ঘটনা হচ্ছে ওই যখন ওটাকে কেটে দেওয়া হয় তখন কিন্তু সেই কাটার সময় কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়, যেন যেটা দিয়ে কাটা হচ্ছে সেই ব্লেডটা যেন স্টেরাইল হয়, যে সারফেসে রেখে কাটা হচ্ছে সেটা যেন পরিষ্কার হয়, বা যেখানে রেখে কাটা হলো যে হাত মানে যে হাত দিয়ে বাচ্চাটাকে হ্যান্ডেল করছি সেইটা যেন ভালো করে পরিষ্কার হয়। এরকম কিছু জিনিস খেয়াল রাখতে হয়। হসপিটালে যখন ডেলিভারি হয় বাচ্চার তখন এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। মেন প্রবলেম হয় যখন এই ডেলিভারিটা বাড়িতে হয় বা হোম ডেলিভারি হয় বাচ্চাদের, তখন কিন্তু মেন প্রবলেমটা আসে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে হসপিটাল ডেলিভারি যাতে বেশি করে মানে এনকারেজ করানো যায়। কারণ এখন গভর্নমেন্টের বেশি মানে ভালো মতো করে বেশ গভর্নমেন্ট যেহেতু এই বিষয়টাতে ইনভলভ এখন খুব বেশি পরিমাণে, সেই জন্য কিন্তু হসপিটালে ডেলিভারি এখন মানে প্রায় বলতে গেলে খুবই কম খরচার মধ্যে হসপিটাল ডেলিভারিটা হয়। অ্যান্ড দ্যাট ইজ বেটার ফর দ্য মাদার অ্যান্ড ফর দ্য বেবি, দুজনের জন্যই। আচ্ছা, নেক্সট হচ্ছে মানে মাদারের ক্ষেত্রে টিটেনাসের কিছু এফেক্ট আসে। তো বেসিক্যালি মাদারের ক্ষেত্রে যেটা হয় যে যখন ডেলিভারি হচ্ছে বাচ্চার তখন কিছু ইনস্ট্রুমেন্ট অনেক সময় ব্যবহার করা হয়। জেনারেলি তো করা উচিত, মানে করার প্রয়োজন পড়ে না, তবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তখন সেখান থেকে কিন্তু বা মাদারের জেনিটালসের থেকেই ইনফেকশানটা কিন্তু কোনো না কোনোভাবে বাচ্চার মধ্যে আসতে পারে। সেই জন্য যখন প্রেগনেন্সি চলছে সেই সময় কিন্তু দুটো ভ্যাকসিনের ডোজ নেওয়া উচিত 1 মাসের গ্যাপে। সবথেকে ভালো হচ্ছে যদি এই ভ্যাকসিনের ডোজ দুটো মানে প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে নিয়ে নেওয়া যায়। যদি সেটা সম্ভব না হয় তাহলে যখনই প্রেগনেন্সির জন্য মানে কেউ যখন মানে হসপিটালে যাচ্ছে বা কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাচ্ছে, তখন তার কিন্তু সেখানে গিয়ে বলা উচিত যে তার টিটেনাসের ডোজ আগে নেওয়া হয়নি বা আগে নেওয়া হয়েছে একটা, বা যেমন টিটেনাসের ডোজটা নিয়েছে সেই রিলেটেড কথা তার বলা উচিত অ্যাটলিস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এবার আসি হচ্ছে আমি যেটা আগে বলছিলাম যে বেসিক্যালি মানে প্রিভেনশন। আচ্ছা, প্রিভেনশনের আগে একটা জিনিস মেনশন করবো, সেটা হচ্ছে যে যখন এই টিটেনাসটা হয়, মানে টিটেনাস তো বেসিক্যালি এখনকার দিনে খুব যে বেশি দেখতে পাওয়া যায় তা নয়, কিন্তু তবুও দেখতে পাওয়া যায়। কারণ দেখা গেছে যে 20-30% টিটেনাসের পেশেন্টদের মধ্যে কিন্তু যে উন্ড বা যে কাটা জায়গাটা থেকে টিটেনাসটা হয়েছে সেই জায়গাটাই খুঁজে পাওয়া যায়নি। তো আমি যদি কারণই না জানি যে কোথা থেকে ছড়াচ্ছে তাহলে তো হবে না। তো দ্যাটস ওয়াই এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু কেটে যাওয়াটা খুবই মানে আনইউজুয়াল, বা হয়ে অনেক টিটেনাস হওয়ার পরে হয়তো উন্ডটা খুঁজে পাওয়া গেছে। সো নিজের শরীরে যাতে কোথাও কেটে না যায় মানে অজানা বা অচেনা জায়গায়, সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমাদের নিজেদের শরীরে যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এরপরে আসা যাক যে যদি কারো টিটেনাস হয় তাহলে কী সিমটমস আসে। তো ফার্স্ট অফ অল যেটা বললাম আমি, যে টিটেনাস টক্সিন যে ব্যাকটেরিয়াটা ছাড়ে, সেই টিটেনাস টক্সিনটা আমাদের সারা শরীরে ছড়াতে শুরু করে। এবার যখন ছড়াতে শুরু করছে তখন আমাদের শরীরে যে মাসেল আছে সেই মাসেলগুলো আস্তে আস্তে কন্ট্র্যাক্ট করতে শুরু করে। এবার এই যে মাসেল কন্ট্রাকশন আস্তে আস্তে বাড়ছে, এটার এফেক্ট কিন্তু বেসিক্যালি লোকাল হতে পারে, মানে যেখানে হয়েছে সেই জায়গাটাতেই হতে পারে। ধরা যাক কারোর বাঁ হাতে কেটে গেছে, তাহলে তার মানে বাঁ হাত থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে মানে বাঁ হাতের যে জায়গাগুলো আছে সেখানেই কোথাও না কোথাও আসছে, মানে টিটেনাসের ব্যাপারটা আসছে। আর আরেকটা হচ্ছে জেনারেলাইজ, যেখানে সারা শরীরের মধ্যে হচ্ছে। এবারে একটা ঘটনা কি, যে এই জিনিসগুলো বেসিক্যালি মানে মুখ বা ঘাড়ের মাসেলকে বেশি পরিমাণে কন্ট্রাক্ট করে, ফলে ঘাড়ে ব্যথা হয়। আর মুখে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এইরকম টাইপের হচ্ছে কি এক্সপ্রেশন আসে। এবার এটা কেন হয়, কারণটা হচ্ছে যে মুখের মাসেল প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট করে, এটাকে রিসার্চ সার্ডোনিকাস বলে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট, এরপরে আমি আসছি অপিস্থোটনাস পজিশন। তো এটার নামটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু জিনিসটাতে যেটা হয় যে আমাদের পিঠের মাসেলগুলো খুব শক্তিশালী মাসেল আমাদের শরীরের সামনের দিকের মাসেলের থেকে। তো দ্যাটস ওয়াই এই পিঠের মাসেলগুলো কিন্তু খুব ভালোভাবে কন্ট্রাক্ট করে।
তার ফলে কি হয় যে শরীরটা না পুরো পেছন দিকে বেঁকে যায়, এই জিনিসটাকে বলছে কি না ওপিস্থটনাস পজিশন। এবার এই কন্ডিশনটা বাচ্চাদের মধ্যে দেখা যায় যখন বাচ্চাদের নিওনাটাল টিটানাস হয়। আমি ছবিটা এখানে দিচ্ছি, এটা বাচ্চাদের জন্য হচ্ছে, অ্যান্ড এটা কিন্তু বেসিক্যালি বড়দের জন্য হচ্ছে। তাহলে বাচ্চাদের জন্য একটা হলো, বড়দের জন্য একটা হলো। আশা করি তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, এরপরে নেক্সট আমি আসছি যেটাতে, সেটা হচ্ছে যে এরপরে কী হয়। এটা তো ঠিক আছে যে এই পর্যন্ত হলো, এরপরে ট্রিটমেন্ট করার সময় কিন্তু বেসিক্যালি মানে এইসব জিনিসপত্রগুলো যাতে এই মাসেল কন্ট্রাকশন না হয়, সেই জন্যই বেসিক্যালি ট্রিটমেন্টের অ্যাপ্রোচ আসে আস্তে আস্তে। তো ট্রিটমেন্ট পার্ট বেশ খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে জানাটা, কিন্তু যেটা দরকার যে সিভিয়ারিটি, মানে কী করে জিনিসটা এগোয়, এরপরে কী হবে। এরপরে যেটা হয় যে এই টক্সিন যেগুলো থাকে সেগুলো যদি শরীরের মধ্যে ভালো করে ছড়িয়ে পড়ে, তাহলে আস্তে আস্তে রেসপিরেটরি মাসেল, মানে যেটাতে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই জায়গাকার মাসেলও কন্ট্রাক্ট করতে শুরু করে। এবার সেটা যখন কন্ট্রাক্ট করতে শুরু করে তখন কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে খুব প্রবলেম হয়, আর তার সাথে হচ্ছে ফলে শ্বাসকষ্ট শুরু হয়, এবং তারপরে আস্তে আস্তে ব্লাড প্রেশারের প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন দেখা যায়। হার্টের যে কন্ট্রাকশান, হৃৎপিণ্ডের স্পন্দন, সেখানে ফ্ল্যাকচুয়েশন আসে। সব মিলিয়ে কিন্তু একটা খুব বাজে কন্ডিশন ক্রিয়েট হয়। সো আমি এই জন্যই বারবার করে বলছি যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে। এবার এখানে আসা যাক যে প্রিভেনশনের জন্য কি অপশান রয়েছে। বেস্ট অপশান ভ্যাকসিন। ভ্যাকসিনের জন্য কি রয়েছে, মানে একটা ডোজ তো থাকবে। তো ভ্যাকসিনের আগে ছিল হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, মানে 3টে রোগের জন্য ভ্যাকসিন একসাথে দেওয়া হতো একটা ভ্যাকসিনের মাধ্যমে। এখন সেটা 5টা হয়ে গেছে। সেটা কি না পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, তার মধ্যে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, তার সাথে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর হেপাটাইটিস বি, এই ভ্যাকসিনগুলো ইনক্লুডেড থাকে। এই ভ্যাকসিন, এই যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সেটা ছোটদের জন্মের পরে 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে দেওয়া হয়ে থাকে। এরপরে 16 থেকে 24 সপ্তাহে একটা এই পেন্টাভ্যালেন্টের একটা বুস্টার ডোজ আসে, আর তারপরে হচ্ছে গিয়ে মোটামুটিভাবে 5 বছর বয়সে 5 বছর বয়সে হচ্ছে নেক্সট যে ডোজ আছে সেটা দেওয়া হয়, মানে কি বলবো, মানে পরের বুস্টারটা দেওয়া হয়। আর এছাড়া টিটানাস টক্সয়েড, মানে টিটানাসের জন্য কিন্তু আরও 2টো নিতে হবে। একটা হচ্ছে গিয়ে 10 বছর বয়সে, আর একটা হচ্ছে গিয়ে 15 to 16 বছর বয়সে আর একটা ডোজ নিতে হয়। এটা হচ্ছে যদি ছোট বয়স থেকে ভ্যাকসিনেশন চলে। এবার যদি ছোট বয়সে কেউ টিটানাসের ভ্যাকসিন না নিয়ে থাকে, যদি একটা বড় মানে অ্যাডাল্ট কেউ যদি আসে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনেশনের অপশান থাকে। 2টো ভ্যাকসিন নিতে হবে 1 মাসের গ্যাপে। তারপরে প্রথম বুস্টার ডোজ নিতে হবে প্রথম ডোজটার 1 বছর পরে, আর সেকেন্ড বুস্টার ডোজ নিতে হবে প্রথম ডোজটার মোটামুটিভাবে 5 থেকে 6 বছর পরে। তাহলে গিয়ে বড়দের ভ্যাকসিন মোটামুটিভাবে কমপ্লিট হয়। যত বয়স বাড়ে তত কিন্তু এই ভ্যাকসিন থেকে যে ইমিউনিটি আমাদের শরীরে আসে তার এফেক্ট কমতে থাকে। তার কারণে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কিন্তু টিটানাসের যে সম্ভাবনা, সেটা টিটানাসের যে এফেক্ট, সেটা কিন্তু অনেক বেশি হয়, অনেক বেশি সিভিয়ার হয়। তো সেই কারণে ভ্যাকসিন। আচ্ছা, এরপরে আসছি সেটা আমি আগেই প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা মেনশন করেছি। আর তার সাথে কী ক্লিন মানে প্র্যাকটিস রয়েছে সেটাও মেনশন করেছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয় তখন মেয়েদের ক্ষেত্রে কানের দুলের একটা মানে আছে, মানে অনেকের ক্ষেত্রে অনেক ইয়েতে আর কি, মানে মেয়েদের কানের দুল পরানোর জন্য কানে ফুটো করানো হয়, পিয়ার্সিং। তো সেই ক্ষেত্রে কিন্তু কানে যখন ফুটো করানো হচ্ছে তখন কিন্তু সেখান থেকে টিটানাস হতে পারে, যদি যেখান থেকে এই ফুটোটা করানো হলো সেই জায়গাটা যদি ঠিকঠাক করে স্টেরিলাইজেশন মেনটেন না করে। আর একটা জিনিস সেটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সার্কামসিশন করিয়ে নেওয়া হয় পেনিসের যে আর কি ইয়েতে। তো সেই জিনিসটাতে কিন্তু মানে এই কী বলবো, মানে টিটানাস সেখান থেকেও ছড়ানোর সম্ভাবনা কিন্তু থাকে। সো সেই জন্য সেই জায়গাগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই সার্কামসিশন বা যে পিয়ার্সিং সেগুলো যেন স্টেরাইল জায়গা থেকে করানো হয়, তা নাহলে কিন্তু ছোটো বিষয় থেকে কিন্তু অনেক বড় ফেটাল রেজাল্ট আসতে পারে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি মেনশন করব, সেটা হচ্ছে যে টিটানাসের কিছু ইমিউনোগ্লোবিউলিন আছে যেগুলো এই টিটানাসের যে টক্সিন রয়েছে সেই টক্সিনটাকে নষ্ট করে দেয়, অ্যান্টিটক্সিন বলে, যেটা হয় আর কি, যে আজকালকার দিনে যদি হাত পাত কেটে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে ওষুধের দোকানে যাই, সেখান থেকে একটা টিটানাস দিয়ে নিয়ে চলে আসে। ওটা আর কিছুই নয়, ওটা হচ্ছে টিটানাসের অ্যান্টিটক্সিন, যাতে যে টক্সিনটা আমাদের শরীরে
ঢোকার সম্ভাবনা যদি থেকে থাকে সেই টক্সিনটা যাতে নিউট্রালাইজ হয়ে যায়, সেই জন্য কিন্তু এই টিটেনাসের অ্যান্টিটক্সিন দেওয়া হয়। এছাড়া আরও অনেক মেজার্স আছে টিটেনাস রিলেটেড, বাট যেটা বেসিক আমার বলার উদ্দেশ্য যে এই ডিজিজটা রিলেটেড বাচ্চাদের প্রেগনেন্সিতে এই সময় অ্যাওয়ারনেসটা বেশি জরুরি, কারণ এই বাচ্চাদের ক্ষেত্রে এই ডিজিজ প্রিভেনশন কিন্তু খুব একটা বেশি সহজ নয়। সো আই হোপ তোমরা সেই জিনিসটা বুঝতে পেরেছো, আর তোমরা সেটা মাথায় রেখেই এরপর থেকে কাজ করবে। এবং মানে যারা হচ্ছে কি ভিডিওটা দেখছে এবং তাদের ক্ষেত্রে যদি সেখানে প্রেগনেন্ট কোনো মাদার থাকে বা যদি কারোর ক্ষেত্রে বাচ্চা হয়ে থাকে, তার ক্ষেত্রে যদি ওরকম টাইপের সিমটমস আসে যেমন আমি আগে মেনশন করলাম নিওনাটাল টিটানাসের ক্ষেত্রে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু তোমরা যদি দেখো তাহলে সেটার সাথে যেন ডক্টরের সাথে কনসাল্ট করো, যাতে তাড়াতাড়ি সেই জিনিসটার জন্য ট্রিটমেন্ট শুরু হয় এবং সেটা যাতে তাড়াতাড়ি সমাধান হয়। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবভিয়াসলি নিচে লাল বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো, আমাকে ফুড চ্যানেলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো, নিচে লিঙ্ক দিয়ে রাখলাম। আর তার সাথে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু ভিডিওটি লাইক করবে, কারণ তোমাদের লাইক থেকে কিন্তু আমি খুব বেশি পরিমাণে মোটিভেশন পাই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, মোস্ট প্রবাবলি বৃহস্পতিবারে, এবং সেখানে আমি চেষ্টা করবো একটা ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে আসার, যেটা মানে কী বলবো, মানে তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।